আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিতের আজ আমরা অষ্টম শিখন অভিজ্ঞতার সুষম ও কৌণিক ঘনবস্তু পরিমাপ এই বিষয়টির প্রথম ভিডিও শুরু করব। তো আজকের এই ভিডিওগুলো দেখো, এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো, কি কি শিখন অভিজ্ঞতা অর্জন করব সেই বিষয়টি। প্রথমে বৃত্তচাপ ও বৃত্ত কলার পরিমাপ, এরপর কোণকের ধারণা পাবো, এরপর কোণকের ভূমি, বক্রতলের ক্ষেত্রফল, আয়তন পরিমাপ সম্পর্কে জানতে পারবো, গোলকের ক্ষেত্রফল ও আয়তন পরিমাপ করতে পারবো, প্রিজমের ধারণা পাবো, ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে পারবো, পিরামিডের ক্ষেত্রফল ও আয়তন পরিমাপ করতে পারবো এবং সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের সূত্রের ধারণা এবং সূত্র প্রতিপাদন করতে পারবো। তো দেখো, সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ। পূর্বের শ্রেণীতে তোমরা দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক বস্তুর ধারণা পেয়েছো। দ্বিমাত্রিক বস্তু দুইটি মাত্রায় অবস্থান করে। মাত্রা দুটি হলো দৈর্ঘ্য ও প্রস্থ। একটি সমতলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ বা যে কোনো বহুভুজ আঁকলে তারা দ্বিমাত্রিক তলে অবস্থান করে। আমরা শুধু তাদের দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করতে পারি, কিন্তু এই আকৃতিগুলোর সাথে আরেকটি মাত্রা উচ্চতা যুক্ত হলে ত্রিমাত্রিক ঘনবস্তু গঠিত হয়। তার মানে কি, এই যে এখানে প্রথম চিত্র দেখতেছো দ্বিমাত্রিক বস্তু, এটা একটি আয়তক্ষেত্র, এটা একটি পঞ্চভুজ, এটা একটি বৃত্ত। এর কয়টি মাত্রা আছে? দুটি করে মাত্রা রয়েছে। এর সাথে যদি একটি লম্ব অঙ্কন করা যায় বা উচ্চতা যুক্ত করা যায়, তাহলে সেটা হয়ে যাবে ত্রিমাত্রিক বস্তু। দেখো, দ্বিমাত্রিক বস্তুর সাথে উচ্চতা যুক্ত করার পর কি ঘটনা ঘটছে, দেখো এখানে এই যে আয়তনটা, এদিকে লম্ব যখন যুক্ত করা হয়েছে তখন এটা কিন্তু ত্রিমাত্রিক হয়ে গেছে। এখানেও তাই, এই যে পঞ্চভুজের সাথে দেখো, এইটা এই অংশটুকু হচ্ছে পঞ্চভুজ, এটার সাথে লম্বর দিকে যে রেখাগুলো টানা হয়েছে, উচ্চতা যুক্ত করা হয়েছে, এটি আঁকার ফলে হয়ে গেছে এটি ত্রিমাত্রিক ঘনবস্তু। আমরা প্রকৃতিতে যে সকল বস্তু দেখি তার প্রায় সবই ত্রিমাত্রিক ঘনবস্তু, অর্থাৎ এরা তিনটি মাত্রায়, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নিয়ে অবস্থান করে। মানুষ, অন্যান্য প্রাণী, গাছপালা, ঘরবাড়ি, সুউচ্চ ভবন, পাহাড়, পর্বত ইত্যাদি ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ। ত্রিমাত্রিক বস্তুগুলোকে ঘনবস্তু, সলিড বলা হয়। প্রতিদিন বিভিন্ন ঘনবস্তু নিয়ে আমাদের কাজ করতে হয়। যেমন তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো তা একটি ঘনবস্তু। তুমি যে চেয়ারে বা বেঞ্চে বসে ক্লাস করো, তাও কিন্তু ঘনবস্তু। এমনকি তুমি যে বই, খাতা, কলম ব্যবহার করো, সেগুলোও কিন্তু ঘনবস্তু। এরকম দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনীয় ঘনবস্তু সঠিক আকৃতিতে তৈরি করার জন্য এগুলো সঠিক পরিমাপ নির্ণয় করা প্রয়োজন। এই অভিজ্ঞতায় আমরা সুষম ঘনবস্তুর বিভিন্ন পরিমাপ কৌশল সম্পর্কে শিখব। উপরের চিত্রগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ত্রিমাত্রিক বস্তুগুলো দ্বিমাত্রিক বস্তু দ্বারাই গঠিত হয়েছে, অর্থাৎ দ্বিমাত্রিক বস্তু থেকেই কিন্তু ত্রিমাত্রিক বস্তু গঠিত হয়েছে। কিছু ঘনবস্তু, যেমন কোণক, বৃত্তকলা দ্বারা গঠিত হয়। এ কারণে চলো আমরা প্রথমেই বৃত্তচাপ ও বৃত্তকলা সম্পর্কে জেনে নিই। তাহলে প্রথমেই আমরা জানবো বৃত্তচাপ ও বৃত্তকলার পরিমাপ। দেখো, তোমরা পূর্বের শ্রেণীগুলোতে বৃত্ত সংক্রান্ত বিস্তারিত জেনেছো, আবার কাগজ কেটে বৃত্ত তৈরি করতেও শিখেছো। এটা আগের শ্রেণীতে কিন্তু শেখাও, ক্লাস 8 এ শেখানো হয়। বৃত্তের পরিধি ও বৃত্তের ক্ষেত্রফল, এটিও কিন্তু আমরা আগের শ্রেণীতেই শিখেছি। চলো বৃত্ত সম্পর্কে আর একটু জানি। তাহলে বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দু এ ও বি নিই। দেখো এই চিত্রে দেওয়া আছে, যে কোনো এই পরিধির উপর যে কোনো জায়গায় দুটি বিন্দু, একটা এ আর একটা বি নিই। এই এ বি অংশ একটি বৃত্তচাপ। এটাকে কি বলা হয়? এই লাল অংশ দেখানো হয়েছে, শুধু এটুকু নয়, এদিকে যদি একটা করে বৃত্ত নাও, তাহলে এই পুরা যে রেখাটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ। এখানে এই অবস্থানটাকে বলা হচ্ছে বৃত্তচাপ। এর ইংরেজি কি? আর্ক। সুতরাং বৃত্তের পরিধি যে কোনো অংশই বৃত্তচাপ। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর। ব্যাসার্ধ কি? আর। ব্যাসার্ধ মানে কি? এই পুরো একটা ব্যাস, তার অর্ধেক ব্যাসার্ধ আর ধরে নিলাম। একক। এবি বৃত্তচাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। দেখো এখানে কি কোণ উৎপন্ন করছে? থিটা কোণ উৎপন্ন করেছে। আর এটার ব্যাসার্ধের অংশ কি? আর। আর পুরোটাই হয়ে গেলে এটা হবে কি? ব্যাস।
আবার বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোণের পরিমাপ, অর্থাৎ বৃত্তের যে কেন্দ্রের উৎপন্ন পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 360 ডিগ্রি। আর এখানে থিটা ডিগ্রি, এর মান কিন্তু আমরা জানি না। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য বৃদ্ধি করলে কেন্দ্রের উৎপন্ন কোণের পরিমাপ বৃদ্ধি পায়, আবার দৈর্ঘ্য কমালে কোণের পরিমাপও কমে যায়। এই হ্রাস বৃদ্ধির অনুপাত সমান। সুতরাং বৃত্তচাপ ও কেন্দ্রের উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতিক, অর্থাৎ বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি। বৃত্তচাপের এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য আর নিচে হচ্ছে বৃত্তের পরিধি, পুরা বৃত্তের পরিধি। এটা হচ্ছে কি থিটা কোণ। যতটুকু বৃত্তচাপ নিব, দুটি রেখা অঙ্কন করব ও থেকে, সেই দুটি রেখার কোণের যে কোণ উৎপন্ন হবে সেটা হচ্ছে থিটা কোণ। আর পুরা পরিধির মান কত হচ্ছে? পুরা পরিধি 360 ডিগ্রি। তাহলে দেখো এখানে লেখা আছে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি। আমরা বৃত্তের পরিধির সূত্র জানি কি? 2πr, এটা আমরা আগের ক্লাসে শিখেছি। তাহলে এখন বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? এই যে বৃত্তচাপ এ এবং বি এর দৈর্ঘ্য কত হবে? সূত্র হচ্ছে কি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান থিটা বাই 360 ডিগ্রি গুণ 2πr, অর্থাৎ এই যে 2πr টা বাম পাশে ভাগ আকারে আছে, ডান পাশে পার হয়ে গেলে সেটি গুণ হয়ে যাবে। এটি গুণ করে লেখা দেওয়া আছে। তাহলে আমরা এটি কি জানলাম? প্রথমে আমরা জেনে নিলাম বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে বের করব সেই নির্ণয়ের সূত্র জানলাম। এখন আমরা দেখব বৃত্তকলা। এবার দেখি বৃত্তকলা কি। বৃত্তের দুইটি ব্যাসার্ধ এবং একটি চাপ দ্বারা গঠিত অঞ্চলকে বৃত্তকলা বলে। কি? বৃত্তের দুইটি ব্যাসার্ধ, এই যে এ এবং বি দুটি ব্যাসার্ধ এবং একটি চাপ এ বি একটি চাপ, এই তিনটি বিষয় মিলে কিন্তু হচ্ছে বৃত্তকলা। মনে করি ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ আর একক, এই যে ব্যাসার্ধ আর একক, এ ও বি এটি একটি বৃত্ত যার বৃত্তকলার কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন হয়েছে। আবার বৃত্তের পরিধি কিন্তু কত? বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোণের পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল ও কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পর সমানুপাতিক। তাহলে কি হবে? বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তকলার এই যে এই অংশটুকুকে বৃত্তকলা বলা হচ্ছে, বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ বৃত্তের পরিধি। তাহলে এখানে বৃত্তকলার ক্ষেত্রফল কত? থিটা কোণ। আর বৃত্তের ক্ষেত্রফল কত? 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্রটি জানি, এটা আগের ক্লাসে শিখেছি, সেটা হচ্ছে পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে আর বৃত্তকলার ক্ষেত্রফল কি? বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এখানে পাই আর স্কয়ার বাম পাশে গুণ ভাগ আকারে আছে, ডান পাশে এটা গেলে হয়ে যাবে গুণ। তাহলে আমরা বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কি পেলাম? থিটা বাই 360 ডিগ্রি গুণন পাই আর স্কয়ার বর্গ একক। এটি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এখন আমরা জানবো কি কোণক। কোণক কি? চলো আজ আমরা বৃত্ত নিয়ে আরেকটি মজার কাজ করি। এখানে একক একটি কাজ দেওয়া আছে, দেখো। প্রত্যেকেই কাগজ কেটে একটি করে বৃত্ত তৈরি করো। এই যেভাবে কাগজ কেটে একটা করে বৃত্ত তৈরি করতে বলছে। এরপর নিজ নিজ বৃত্তের ব্যাসার্ধ নিয়ে নির্দেশ করো এবং সুতা বা স্কেল ব্যবহার করে ব্যাসার্ধ পরিমাপ করো। এই যে ব্যাস নিজ নিজ, কেউ বড় নিবে কেউ ছোট নিবে, তাহলে কিন্তু আলাদা আলাদা হবে ব্যাসার্ধটা। তাহলে ওই জন্য নিজ নিজটা কি বলছে? পরিমাপ করতে বলছে। নির্দেশ করলাম সুতা বা স্কেল এটা কেটে তোমরা ইতিমধ্যে বৃত্তের ব্যাসার্ধ ব্যবহার করে পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছো, যে আগে আমরা ওটা দেখলাম। সুতরাং বৃত্তটির পরিধি এবং ক্ষেত্রফল পরিমাপ করো। তোমার পরিমাপের তথ্যগুলো পাশের ছকে লেখো। এখানে দেখো লেখা জায়গা দিয়েছে। প্রথমে কি? ব্যাসার্ধ, অর্থাৎ আমি যে বৃত্তটি নিয়েছি ধরেছি সেই বৃত্তের যে ব্যাসার্ধ ধরে নিলাম 3 সেন্টিমিটার ধরে নিলাম। আর এখানে পরিধির সূত্র কি? পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এটা ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই পরিধির সূত্র কি? 2 পাই আর। তো 2 পাই আর আমরা জানি পায়ের মান কত? পায়ের মান আমরা আগে শিখেছি। পায়ের মান হচ্ছে 3.1416। যদি কেউ ভাগ আকারে লেখো তাহলে লিখবা 22, অর্থাৎ 22/7। এটাকে ভাগ করলে আমরা এই মান পাবো। যে কোনো একটি মান ব্যবহার করলেই হবে। তাহলে এখানে যদি আমরা লিখি এই 2 পাই আর, এই পরিধির সূত্র জায়গায় আমরা লিখবো 2 পাই আর। তাহলে 2
এখানে আছেই পায়ের মান কত 3.1416 এবং এখানে আর এর মান কত পেলাম, আর এর মান পেলাম হচ্ছে এই যে 3। এইটি যখন ক্যালকুলেশন করব 2 পাই আর, এটা ক্যালকুলেশন করে আমরা পাবো এই 18 দশমিক, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটি করে নিবা 18.85। এখন ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা একটু আগেও দেখেছি, পাই আর স্কয়ার। সূত্র কি ক্ষেত্রফল নির্ণয় করার? পাই আর স্কয়ার। অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পায়ের মান কত এখানে লিখে দিলাম যে 3.1416 আর আর এর মান হচ্ছে 3। এই এই দুটি ক্যালকুলেশন করে এটার মান পাবো আমরা 28.270 অর্থাৎ 270। তাহলে এই চিত্রে এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে আমরা কত ধরেছি, এই ব্যাসার্ধ পেয়েছি এটা আর, আর সমান সমান এখানে আমরা পেয়েছি 3। আর এটি কত ডিগ্রি কোণ ধরে নিলাম, এটি আমার 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত ডিগ্রি কোণ? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এখন এখানে বলছে এবার তোমরা বৃত্ত থেকে চিত্রের ন্যায় তোমার ইচ্ছা মতো একটি বৃত্তকলা কেটে নাও। এটাকে বৃত্তকলা বলা হয়েছে, একটু আগে আমরা জেনেছি বৃত্তকলার কি থাকবে, দুটি এই যে দুটি ব্যাসার্ধ আর একটি হচ্ছে বৃত্তচাপ থাকলে সেটি আমরা বলবো বৃত্তকলা। এই বৃত্তকলাটির চাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল পরিমাপ করো। তোমার পরিমাপের তথ্যগুলো নিচে দিয়ে নিচের ছকটি পূরণ করো। তাহলে এখানে দেখো একটি ছক পূরণ করতে বলা হয়েছে বৃত্তচাপের দৈর্ঘ্য। একটু আগে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য দেখে এসেছি, সেই সূত্র কি ছিল? থিটা কোণ, থিটা কোণ বাই 360 ডিগ্রি। থিটা কোণ বাই 360 ডিগ্রি, এর সাথে আরেকটি সূত্র ছিল, সেটি হচ্ছে 2 পাই আর। এর সাথে কি ছিল? গুণ 2 পাই আর। তাহলে এই মানগুলো আমরা জানলেই কিন্তু আমাদের এই মান বসালে হয়ে যাবে। তাহলে থিটার মান কত ধরে নিলাম এখানে 45 ডিগ্রি। তাহলে এখানে দিলাম 45 ডিগ্রি বাই 360 ডিগ্রি লিখতে হবে। লিখার পর 2 এটা থাকলো, পায়ের মান 3.1416 আর আর এর মান এখানে ধরে নেওয়া হয়েছে 3। তাহলে এই মানগুলো বসে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য পেতে পারি। এবার থিটা কোণ, তাহলে এখানে বসাবো 45 ডিগ্রি ভাগ কত হবে, 45 ডিগ্রি ভাগ 360 ডিগ্রি। এরপর গুণ 2 তো আছেই, এর সাথে গুণ হবে কি পায়ের মান 3.1416, এরপর আর এর মান আছে গুণন এর সাথে 3। এই ক্যালকুলেশন করে যেটি পাবো সেটি আমরা এখানে বসাবো। এটি পাবো হচ্ছে 2.36 সেন্টিমিটার। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে? এর দৈর্ঘ্য হবে 2.36 সেন্টিমিটার, সিএম। তাহলে 2.36 সেন্টিমিটার। এরপর বৃত্তকলার ক্ষেত্রফল কি? বৃত্তকলার ক্ষেত্রফল আমরা জানি, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র ছিল থিটা বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার। তাহলে এখানে থিটা বাই এর মানগুলো বসালে পাবো, থিটার মান কত পেয়েছি? থিটার মান পেয়েছি 45 ডিগ্রি আর বাই 360 ডিগ্রি, এর সাথে পাই, পায়ের মান কত? পায়ের মান 3.1416 এর সাথে 3 এর উপর স্কয়ার, যেহেতু পাই আর স্কয়ার সূত্র, এই সূত্রের মান বসালে কি পাবো? ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 3.53 বর্গ। এটা হবে কি বর্গ সেন্টিমিটার। সূত্রটি আমরা একটু আগে দেখেছি বৃত্তকলার ক্ষেত্রফলে, এর সূত্র হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কয়ার। থিটা বাই 360 ডিগ্রি পাই আর স্কয়ার, এটি মনে রাখো, সূত্র কিন্তু মনে রাখতে হবে, পাই আর স্কয়ার। এখন দেখো, এবার বৃত্তকলার কেন্দ্রকে ঠিক রেখে নিচের চিত্রের ন্যায় গোলাকার করে মুড়িয়ে একটি ঝালমুড়ি খাওয়ার ঠোঙ্গা বা ঠোঙ্গা আকৃতি বস্তু বানিয়ে ফেলো। এটিকে যখন আমরা মুড়িয়ে দিব তখন কিন্তু কি হয়ে যাবে, এটাকে যখন মুড়ে অর্থাৎ এই প্রান্তে যোগ করে দেবো তখন কিন্তু ঝালমুড়ি খাওয়ার ঠোঙ্গার মতো হয়ে যাবে। বাহ, কি চমৎকার কৌশল অবলম্বন করে তুমি নিত্য ব্যবহার্য একটি জিনিস তৈরি করে ফেললে। এটি কোন ধরনের বস্তু তুমি কি বলতে পারো? এটি একটি ত্রিমাত্রিক বস্তু। তার মানে একটি দ্বিমাত্রিক বৃত্তের কাগজ কেটে তুমি ত্রিমাত্রিক একটি বস্তু বানিয়ে ফেললে। তুমি কি এই ত্রিমাত্রিক বস্তুটির নাম বলতে পারো? দেখো তো এ ধরনের কোনো আইসক্রিম এর কথা তোমার মনে পড়ে কিনা। তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই আইসক্রিমটি খেয়ে থাকবে। তুমি কি বলতে পারো ওই আইসক্রিমের নাম কি?
তোমরা এই আইসক্রিমটিতে কোন আইসক্রিম বলে থাকো। তাহলে কোনো কি, তুমি কাগজ কেটে যে ত্রিমাত্রিক বস্তুটি বানিয়েছো তার নাম হচ্ছে কোনক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সামনের দিন আমি এই কোনক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনে পেয়ে যাও। ধন্যবাদ।